বয়েজ আমরা অনেক কিছু শিখে ফেলছি। আমরা অ্যাকচুয়ালি রিয়্যাক্ট অ্যাডভান্স সেকশনের একেবারে শেষের দিকে, ধরতে গেলে আনঅফিসিয়ালি শেষ হয়ে গেছে। এখন যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে আমি কথাবার্তা বলতে চাই, পরবর্তী কয়েকটা ভিডিওতে এই জিনিসটা নিয়ে কিছু কথা বলা উচিত আমার মনে হয়। সেটার নাম হচ্ছে পারফরমেন্স। রিয়্যাক্ট যথেষ্ট ফাস্ট, রিয়্যাক্টের পারফরমেন্স নিয়ে তেমন কোনো প্রবলেম নাই, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা আমাদের চোখের সামনে থাকা সত্ত্বেও দেখি না, অ্যান্ড সেগুলো এতটাই ক্ষুদ্র, ওগুলো আসলে যারা মাত্র রিয়্যাক্ট শিখতেছে তাদের জন্য না। কিছু খুঁটিনাটি জিনিস আছে যেগুলো আমাদের জানতে হবে, এবং ইন সাম কেসেস ওই সকল ছোট খাটো ইস্যুসগুলা আপনার রিয়্যাক্ট অ্যাপের পারফরমেন্সে অনেক বড় ক্ষতি করতে পারে। সো এটা নিয়েই আজকের ভিডিওতে হালকা পাতলা কিছু কথা বলতে চাই আমি। প্রথমত, আমরা জানি যে ডম জিনিসটা কি, এবং আমরা জানি যে রিয়্যাক্টের ভার্চুয়াল ডম জিনিসটা কিভাবে কাজ করে। আমি এখানে সিম্পলি একটা কম্পোনেন্ট ট্রিকে আঁকার চেষ্টা করব। লেটস সে এর সাথে বি কানেক্টেড, বি এর সাথে সি কানেক্টেড, এবং এ এর সাথে ডি কানেক্টেড, এবং ডি এর সাথে এফ কানেক্টেড। আর আমি ডি এর সাথে আরেকটা কম্পোনেন্টকে এখানে কানেক্ট করে দিতে চাই, সেটা হবে জি। এবং এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল ডমের ট্রি স্ট্রাকচারটা। এবং আমরা জানি যখন আমাদের কোনো একটা কম্পোনেন্টের কোনো স্টেট আপডেট হয় ভার্চুয়াল ডমে, সেই স্টেটের সাথে কানেক্টেড সকল কম্পোনেন্টও সাথে সাথে আপডেট হইতে হবে। এটা একেবারে মাস্ট, না হলে আমাদের ডম ঠিকভাবে কাজ করবে না। কিন্তু এই কম্পোনেন্টের বাইরে যেগুলো আছে সেগুলোতে এই কম্পোনেন্টের স্টেট আপডেট হওয়ার কোনো কারণ নাই, তাই না? জাস্ট একটা সিম্পল উদাহরণ দিই। ধরেন আমাদের কাছে একটা কাউন্টার আছে যেটা হচ্ছে এই এফ কম্পোনেন্টটা, এবং একটা নর্মাল কম্পোনেন্ট আছে যেটার কাজ হচ্ছে কোনো কিছুকে রেন্ডার করা। সিম্পলি আমাদের এই কাউন্টারটা কাজ করবে কিভাবে? কোনো একটা বাটনের মাধ্যমে। এবং যেহেতু আমাদের এই কাউন্টারটা আমাদের এই ডি কম্পোনেন্টের সাথে কানেক্টেড, সেহেতু আমাদের এই ডি কম্পোনেন্টটাও রেন্ডার হওয়া উচিত। ধরে নিলাম যে আমি এটাকে আলাদা কাউন্টার করে ইমপ্লিমেন্ট করি নেই, এটা সরাসরি আমাদের ডি কম্পোনেন্টেরই একটা অংশ, এবং ডি কম্পোনেন্টের ভেতরেই সেই স্টেট ভ্যারিয়েবলটা থাকতে হবে। যেহেতু ডি কম্পোনেন্টে এই স্টেট ভ্যারিয়েবলটা আছে, সেহেতু আমাদের কাউন্টারটা যখন আপডেট হবে সাথে সাথে আমাদের এই ডি কম্পোনেন্টটাকেও পুরোপুরি রি-রেন্ডার হইতে হবে। এবং যখন আমাদের এই ডি কম্পোনেন্টটা রি-রেন্ডার হবে, এর ভেতরে যত ভ্যারিয়েবল আছে, যত ধরনের ফাংশনস আছে, সব কিছু আবারও রিক্রিয়েট হবে। এবং ইন দ্য প্রসেস আমাদের জি কম্পোনেন্টটা, যেটার সাথে এফ কম্পোনেন্টের তেমন কোনো সম্পর্ক থাকার কথা না, এটাও রেন্ডার হয়ে যাবে, যেটা আসলে ঠিক না। এবং এই জিনিসটা যদি ডাইরেক্টলি ডি কম্পোনেন্টের ক্ষেত্রে হইতো, ধরলাম যে ডি কম্পোনেন্টটা হচ্ছে এমন একটা কম্পোনেন্ট যেটার একটা স্টেট ভ্যারিয়েবল এতে আছে, এবং এই স্টেট ভ্যারিয়েবল চেঞ্জ হলে আমাদের ডি কম্পোনেন্টটা আপডেট হবে। তো যেহেতু আমাদের এই স্টেট চেঞ্জের কারণে ডিটা আপডেট হইতেছে, তার মানে আমাদের এ কম্পোনেন্টটাকেও আপডেট হইতে হবে। এবং যখন এই এ কম্পোনেন্টটা আপডেট হবে, বিনা কারণেই বি এবং সি আপডেট হবে। অ্যান্ড এইটা খুবই লুকায়িত ওয়েতে আপনার অ্যাপের পারফরমেন্সকে নষ্ট করতে পারে। আপনি সচরাচর চোখের সামনে এই সকল ইস্যুসগুলোকে দেখবেন না, কিন্তু এগুলো আপনার পুরো অ্যাপকে ইফেক্ট করবে। লেটস সে কোনো একটা কারণে আপনার মেইন ট্রি এর একেবারে স্টার্টিং কম্পোনেন্ট অথবা app.jsx ইফেক্টেড হইলো অথবা আপডেট হইলো, তাহলে বিনা কারণেই ওই ছোট ত্রুটিটার কারণে আপনার পুরা অ্যাপ রি-রেন্ডার হইতেছে, কিন্তু আপনি দেখতে পারতেছেন না, যেটা আসলে ভালো না। এবং এছাড়াও আরো কিছু ইস্যুস আছে। যেমন আরেকটা এক্সাম্পল যদি আপনাদেরকে দিতে হয়, সেটা হচ্ছে লেটস সে আমরা একটু এখানে আসলাম। এখন আমাদের কাউন্টারটা একেবারে আলাদা একটা কম্পোনেন্ট, এবং এই আলাদা কম্পোনেন্ট হইলে কি হইলো যে এখন এই এফ এর ভেতরেই স্টেট ভ্যারিয়েবলটা আছে। অ্যান্ড থিওরি অনুযায়ী যেহেতু কম্পোনেন্টের ভেতরেই স্টেট ভ্যারিয়েবলটা আছে, সেহেতু কম্পোনেন্টের আপডেট হইলে এর প্যারেন্ট কম্পোনেন্টে কোনো ইফেক্ট পড়ার কথা না, রাইট? না। যখন আপনি কোনো একটা কম্পোনেন্টকে আপডেট করতেছেন,
তখন সেই কম্পোনেন্টের ভেতরে স্টেট ভ্যারিয়েবল আছে কি নাই সেটা খুবই কম ম্যাটার করে। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে এটা কোথায় রেন্ডার হইতেছে। সো যেহেতু এফ কম্পোনেন্টটা ডি কম্পোনেন্টের ভেতরে রেন্ডার হইতেছে, সেহেতু ডি কম্পোনেন্টের জেএসএক্স গুলা আরেকবার রি-রেন্ডার হবে। এইবার ডি কম্পোনেন্ট পুরোটা রি-রেন্ডার হবে না, কারণ ডি কম্পোনেন্টের ভেতরে স্টেট ভ্যারিয়েবলটা নাই, কিন্তু ডি কম্পোনেন্টের জেএসএক্স আপডেট হবে, কারণ এই জেএসএক্স এর ভেতরেই আমাদের এফ কাউন্টারটা আছে। সো এফ কাউন্টারটা আপডেট মানে জেএসএক্স আপডেট, এবং জেএসএক্স আপডেট মানে আমাদের জি কাউন্টারটাও এখানে আপডেট হয়ে যাবে। তো এটার সমাধান কি হইতে পারে? সমাধান খুবই সিম্পল। সমাধানটা হচ্ছে এই যে আমরা এফ কম্পোনেন্টটাকে এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। আমার অন্য আরেকটা কালার চুজ করা উচিত ছিল, তো অন্য আরেকটা কালার নিয়ে নিলাম। আমরা এফ কম্পোনেন্টটাকে, যেহেতু এটা আমাদের ডি কম্পোনেন্টের অন্যান্য চাইল্ড কম্পোনেন্টের সাথে কোনো কানেকশন নাই, সেহেতু আমি এফ কম্পোনেন্টটাকে ডাইরেক্টলি ডি কম্পোনেন্ট থেকে বের করে দিতে পারি, এবং এটাকে আমি চাইলে এ কম্পোনেন্টের সাথে কানেক্ট করে দিতে পারি। এবং যেহেতু এ কম্পোনেন্টটা হচ্ছে আমাদের রুট কম্পোনেন্ট এবং এটার ভেতরেই সকল কম্পোনেন্টগুলো আইসোলেটেড অবস্থাতে রেন্ডার হবে, সেহেতু আমাদের এই জেএসএক্স আপডেটেরও প্যারা নেই, কারণ এই কম্পোনেন্টে শুধুমাত্র জেএসএক্স হচ্ছে ওই কম্পোনেন্টগুলা নিজেই। তো এটা একটা ওয়ে হইতে পারে যার মাধ্যমে আমরা ম্যানুয়ালি এই ইস্যুটাকে ফিক্স করতে পারি। কিন্তু ম্যানুয়ালি যদি এই ইস্যু ফিক্স করতে হতো তাহলে রিয়েক্ট ইউজ করতে শিখলে ভাই, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ইউজ করতাম। রিয়েক্টের অনেক ধরনের ওয়ে আছে এই সকল ইস্যু ফিক্স করার জন্য, এবং সেগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। এবং এখানে আমি একটা ছোটখাটো প্রজেক্টকে নেওয়ার চেষ্টা করছি, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে এই ইস্যুটার একটা ডেমো দিতে চাই। নর্মালি আমরা এরকম ভাবে আমাদের অ্যাপটাকে দেখবো, এবং আমি কাউন্ট বাটনে ক্লিক করলাম, কোনো ধরনের ইস্যুস আমরা দেখতে পারতেছি না, সব কিছু ঠিকঠাক, রাইট? কিন্তু আমি যদি ইন্সপেক্ট টুলে আসি, কম্পোনেন্টে চলে আসি, রিয়েক্ট ডেভটুলস যদি ইনস্টল করা না থাকে অবশ্যই করে নেবেন। অ্যান্ড রিয়েক্ট ডেভটুলসের এই কম্পোনেন্ট সেকশনে আসলে আমরা সেটিংসে যাব, এবং সেটিংসে এসে এখানে হাইলাইট আপডেটস ওয়েন কম্পোনেন্ট রেন্ডার এই অপশনটাকে টিক মার্ক দিয়ে দিবেন। এটা সচরাচর টিক মার্ক দেওয়া থাকে না বাই ডিফল্ট, সো এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তাহলে কি হবে, যখনই আপনার স্ক্রিনে কোনো একটা কম্পোনেন্ট রি-রেন্ডার হবে, সেই কম্পোনেন্টটা খুব সুন্দরভাবে হাইলাইট হয়ে যাবে। অ্যান্ড এখন আমি যদি এই কাউন্ট বাটনে ক্লিক করি, তাহলে দেখব যে আমাদের কিছু কিছু জিনিস হাইলাইট হয়ে যেতেছে, এবং যখনই আমি কাউন্ট বাটনে ক্লিক করতেছি তখনই আমাদের ফুল কম্পোনেন্টটা হাইলাইট হইতেছে, তার মানে আমাদের কম্পোনেন্টটা রি-রেন্ডার হইতেছে। সাথে সাথে কম্পোনেন্টের নিচে, আমাদের কাউন্ট কম্পোনেন্টের নিচে যে সকল নাম আছে সেগুলোও রি-রেন্ডার হইতেছে। এখন আমি যদি একটু আমার কোডে ফেরত আসি, কোডে আসলে দেখব যে এখানে আমাদের একটা নর্মাল নামক কম্পোনেন্ট আছে, এবং এটার ভেতরে স্টেট ভ্যারিয়েবলটা দেওয়া আছে। তার মানে থিওরি অনুযায়ী স্টেট ভ্যারিয়েবল যেহেতু আছে, তার মানে আমাদের পুরা কম্পোনেন্ট রি-রেন্ডার হবে। যদিও আমি যদি এখানে নিচে তাকাই, এখানে আমাদের জেএসএক্স এ রেন্ডার পুরোপুরি ডিফারেন্ট একটা কম্পোনেন্ট। অ্যান্ড ইভেন দো আমাদের বাটনের সাথে রেন্ডারের কোনো সম্পর্ক নাই, যেহেতু আমাদের স্টেট আপডেট হইতেছে, তার মানে আমাদের এই ফুল ফাইলটা আবারও রিক্রিয়েট হবে, এবং যখন রিক্রিয়েট হবে তখন এই রেন্ডার কম্পোনেন্টগুলাও পুরোপুরি রি-রেন্ডার হবে। এবং এই কারণেই আমরা কাউন্ট বাটনে ক্লিক করলে আমাদের এই রেন্ডার কম্পোনেন্টের ভেতরে যে নামগুলাকে আমি পাঠাইছি, কোডে একটু ফেরত আসলাম, এখানে আমি নামগুলাকে পাঠাইছি রেন্ডার কম্পোনেন্টে, এবং এই রেন্ডার কম্পোনেন্টের ভেতরে আমি জাস্ট একটা জেএসএক্স কে রিটার্ন করছি, যেটা হচ্ছে একটা ডিভ ট্যাগ, এবং এটার ভেতরে দেওয়া থাকবে আমাদের সেই নামগুলো। এবং এই নামগুলো আসতেছে কোথায় থেকে? নামগুলো আসতেছে খুব সিম্পলি নেমস নামক একটা অ্যারে থেকে। সো অ্যারেটাও রিক্রিয়েট হবে, স্টেটও রিক্রিয়েট হবে, সাথে সাথে রেন্ডার কম্পোনেন্টটাও আরেকবার রি-রেন্ডার হয়ে যাবে, যদিও কাউন্টের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এখন আপনাদের জন্য এটা আমি টাস্ক রেখে দিলাম যে আপনারা ম্যানুয়ালি আমার থিওরি ব্যবহার করে কিভাবে এই কাউন্টটাকে এমনভাবে সেট করবেন যেন কাউন্ট বাটনে ক্লিক করলে বাকি কম্পোনেন্টের কোনো কিছু রি-রেন্ডার না হয়। এটা আপনাদের জন্য টাস্ক রেখে দিলাম। পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই জিনিসটাকে রিঅ্যাক্টের ওয়েতে করতে পারি।